ধন্যবাদ জানাই সামনে যারা সারিতে মিডিয়ার বন্ধুরা আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্য কি চাইছে, কেন রাজনীতির ময়দান এসেছে, আপনি মিডিয়ার বন্ধুর মাধ্যমে দূর দূরান্তের মানুষও জানতে পারছে। ধন্যবাদ জানাবো আমি প্রশাসনের বন্ধুদের, যাদের প্রচেষ্টায় আজকের আমাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। বন্ধুগণ, আমাদের লড়াইটা কোথায় একটু বুঝতে হবে। আমাদের লড়াইটা নিজেদের ব্যাংক ব্যালেন্স প্রভাব প্রতিপত্তি বাড়ানোর লড়াই নয়। আমাদের লড়াইটা হচ্ছে এই অনাথ বন্ধু লাইব্রেরিতে কেন লাইব্রেরিয়ান নাই সেটা যাতে দ্রুত দেওয়া যায়, তার লড়াইটা আমাদের লড়াইটা হচ্ছে একটা লাইব্রেরিতে সরকার অনুমোদিত প্রতি বছরে কম করে 25,000 টাকা যে অনুদান দেওয়ার দরকার ঠিকঠাক আসছে না কেন, সেটা যাতে আসে, তার লড়াই। আমাদের লড়াইটা কোথায়? এই যে ফুটবল মাঠে আছে, আজকে দুঃখ লাগে নিজেকে বাঙালি বলে গর্ববোধ করার পরেও খারাপ লাগে। একটা সময় ছিল ভারতীয় ফুটবলে 11 জন বাঙালি প্লেয়ার খেলতো, আর এখন খোঁজ নিয়ে দেখুন কদিন আগে পর্যন্ত 2টো ফুটবলার ছিল, এখন মাত্র একটা ফুটবলার। এত বড় মাঠ, এত সুন্দর পরিবেশ, মেন রোডের ধারে, এখানে সেই পরিকাঠামো নাই। এর জন্য দায়ী কে? সরকার দায়ী। আমরা সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছি যে আমাদের ছেলেপুলেরা আমাদের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলোকে পূরণ করার জন্য সারা ভারতবর্ষ থেকে 543 জনকে আমরা পাঠাচ্ছি সেইগুলোকে পূরণ করবে। তুমি বসো না, যেটার কাজ তাদেরকে করতে দাও না। তুমি বসো, যেটার কাজ করতে দাও। তুমি আমাকে দেখতে পাচ্ছ না এখান থেকে? মিডিয়া বন্ধুদের কাজ করতে দাও, ওরা ওদের কাজ করে দেবে। যেটা বলছিলাম, মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিল, মুখ ফসকে নাকি জানি না, যে মোহনবাগান বিশ্বকাপ নিয়ে আসবে। শুনেছেন আপনারা? অনেকে খিল্লি করেছে, আর বামপন্থী বন্ধুদের এত খিল্লি সহ্য করা যায় না। আমি কিন্তু খিল্লি করিনি, কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। উনি আবেগের বশীভূত হয়ে কথা বলে দিয়েছে। মোহনবাগান বিশ্বকাপ আনবে না, পশ্চিমবাংলা আনবে না, আনবে কে? আমাদের দেশ ভারতবর্ষ। কিন্তু আমার প্রশ্ন মমতা ব্যানার্জিকে এখানে, যে আপনি আবেগের বশীভূত হয়ে বলেছেন মোহনবাগান বিশ্বকাপ আনবে, ওটাতে নওশাদ সমালোচনা করবে না, কিন্তু আপনাকে প্রশ্ন করে যে ভারতীয় ফুটবল টিমে পশ্চিম বাংলা থেকে কটা বাঙালি খেলছে, কেন খেলছে না বিদেশি বাঙালি? তার পরিকাঠামোগুলো আপনারা সরকারে থাকার পরেও ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টারের ঠিক হাসকাটা ভূমিকা থাকার ফলে কেন বাঙালি ছেলেরা ভারতীয় টিমে যাচ্ছে না, তার জবাব আপনাকে দিতে হবে। আমাদের লড়াইটা কথা বুঝতে হবে। এখানে হিন্দু মুসলমানের লড়াই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে হিন্দু মুসলমানের লড়াই নয়, জাতপাতের লড়াই নয়, অস্তিত্বের লড়াই। আপনি বাঙালি গর্ব করে বলতেন, একটা সময় ব্রাজিল পরে যেমন ব্রাজিলে ঘরে ঘরে ফুটবলার তৈরি হতো, আমাদের বাংলাতেও বাড়িতে বাড়িতে ফুটবলার তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয়, কলকাতায় চলে যান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ক্লাবে যান, 3টেই বাংলার স্বনামধন্য ক্লাব। আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি মাঝে মধ্যে তাদেরকে অনুদান দেয়, তার আমি বিরোধিতা করছি না। কিন্তু আমার প্রশ্ন, যেই 3টে ক্লাব আছে বাঙালিদের, বড় বড় ক্লাব, সেই 3টে ক্লাবে কটা বাঙালি ফুটবলার আছে? আমাদের লড়াইটা কথা বুঝতে হবে। আমি একটু অন্যদিকে ছিল না, কারণ অসুবিধা হচ্ছে নাকি? আপনার অসুবিধা হচ্ছে কারণ? ভোট আসবার সময় তো ভোট সবাই চাইবে, আমিও চাইবো, বিজেপি চাইবে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই ভোট চাইবে। কিন্তু আমাদের সমস্যাটা একটু ভাবতে হবে, আমাদের লড়াইটা কোন জায়গাতে। আমাদের বক্তব্য হচ্ছে, আমার ইচ্ছে, যখন কোরিয়া জাপান বিশ্বকাপ, আমি তখন ভালো করে বিশ্বকাপ খেলা দেখতে শুরু করেছি, তার আগেও মনে নাই আমার। কিন্তু কোরিয়া জাপানে যখন বিশ্বকাপ হয়েছিল তখন আমি সেটা ভালোভাবে দেখেছিলাম। যখন দেখতাম শুরুর আগে দুটো দেশের প্লেয়াররা তারা দাঁড়িয়েছে, দুটো দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে, সেই সময় না বিশ্বাস করে আমার খুব কষ্ট লাগতো যে এই দিন কবে আসবে, যেদিন ভারতবর্ষ ফুটবল খেলবে ফুটবল মাঠে, সারা বিশ্বের কাছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজবে। সে আমার ইচ্ছা, যদি যুব বিশ্বকাপে কিছু তাহলে পুরো রয়েছে। কিন্তু আমি অপেক্ষায় আছি ওই দিনের, যেদিন বিশ্বকাপ হবে সিনিয়রদের, ওই মাঠে আমার দেশের সঙ্গীত বাজবে, সারা পৃথিবী দেখবে। কিন্তু কথা হচ্ছে একটা পরিকাঠামো দরকার। তো মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন মোহনবাগান বিশ্বকাপ আনবে, আমি চাই ভারত বিশ্বকাপ আনুক, কিন্তু সেই ভারতের বিশ্বকাপ টিমে 24 জনের মধ্যে 22 জনের মধ্যে কজন পশ্চিমবাংলার নাগরিক থাকবে, তার পরিকাঠামো রাজ্য সরকার করতে ব্যর্থ হচ্ছে। আজকে আপনারা জানেন না, আমি একটা, অনেকে জানেন কি জানেন না, আমি একটি ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার।
ছিলাম, এখন না, ছিলাম। আমার বন্ধুরা ভালো ভালো প্লেয়ার। আজকে দেখুন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মমতা ব্যানার্জি শুধু এই আবেগের হয়ে কথা বলে দেয়, ডবল ডবল চাকরি দেবো, আর 26,000 চাকরি চুরি করে নিল। এই 26,000 যদিও নয়, বাতিল হচ্ছে 26,000 চাকরি চুরির জন্য। আবেগে বলে অনেক কিছু, কিন্তু বাস্তবায়ন করে না। আজকে এই মাঠটা ঠিকমতো ফুটবল প্র্যাকটিস মনে হয় না। এই লোকাল যারা আছেন তারা একটু আমাকে রেসপন্স করবেন। হয় ঠিকঠাক লোকাল যারা আছে ফুটবল প্র্যাকটিস হয়, কিন্তু এত বড় মাঠ দেখুন, এত সুন্দর মাঠ, এটা পরিকাঠামো তো। এই ফুটবল মাঠ থেকে শুধু পড়াশোনা করে চাকরি পাই ধরনের ব্যাপার না। স্পোর্টসম্যান হিসাবে একজন, আমি প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি বলছি, ওয়েস্ট বেঙ্গলে আমি কোশ্চেন জমা করছি মাননীয় মন্ত্রীকে, উত্তর দেয়নি। মন্ত্রী লোক দিয়ে আমাকে বলছে, ভাইজান আপনি যা কোশ্চেন দিয়েছেন ও 6 মাসে উত্তর দিতে পারবে না, 6 মাস বাড়িয়ে 4-6 মাস হয়ে গেলে উত্তর পারবে। আমাদের লড়াইটা কোথায়? আমরা হচ্ছে পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওই জন্য বিজেপি আমাদের বক্তব্য হচ্ছে এখান থেকে খেলাধুলা করলে বাংলার হয়ে খেলবে, বাংলার হয়ে খেলাধুলা করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, বিভিন্ন সেক্টরে আগে ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস কোটায় 2% রিক্রুটমেন্ট ছিল। সরি, যে রিক্রুটমেন্ট গুলো হতো তাতে 2% স্পোর্টস কোটা ছিল। আজকে দেখুন খেলাধুলাও শেষ হয়েছে আর স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হচ্ছে না। এটা দায়িত্ব, এরটা যাতে আগামী দিনে হয় সেই লড়াই আমরা আছি। সেই লড়াইটা যখন আমরা করছি, আমরা যখন চলে যাচ্ছি, যে আমরা যখন বলছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি কি যে আর দুটো জিনিস খুব বেশি করে চুরি হচ্ছে। এত উন্নয়নের জোয়ার বেগ বিএলআর অফিসগুলোতে চলে যাচ্ছে। মন্দিরের নামে, দেবদেবীর নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে সেটা হস্তান্তরযোগ্য নয়। এই তৃণমূলের আমলে এসে উন্নয়নের জোয়ার বিএলআর অফিসে ঢুকে গিয়ে সেই হস্তান্তরযোগ্য নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমরা বলছি যে ওই মন্দির মসজিদের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেগুলো ফেরত আনতে হবে। আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি মন্দিরের নামে, দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল সেইগুলো ফিরিয়ে নিয়ে এসে মন্দিরের দেবদেবীকে ফিরিয়ে দেবো আমরা। তখন আমরা কি হয়ে যাচ্ছি, ওর মাওসাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ও বেটা মুসলমানদের দল, তোমরা যেও না। আর যখন ওয়াকফ সম্পত্তির কথা বলছি, ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে, মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল, সেটাও হস্তান্তরযোগ্য নয়। সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে। একইভাবে এখন বলছি ওয়াকফ প্রপার্টি ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো। তখনই নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? যাবো কোথায় ভাই? আমার মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপি দালাল, হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপি দালাল। আপনারা জানেন 2022 ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল প্রাইমারি। টেট পরীক্ষার সময় অনেকে ভুলে গিয়েছে, কিন্তু আমি ভুলিনি। আমার হিন্দু সমাজের মা বোনগুলো তখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, তাদের হাত থেকে শাখা ফালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়েছিল। কারণ কি জানতে চাওয়া হয়েছিল? তখন বলেছিল নাকি আমরা সততার প্রতীক সরকারে আছি, হ্যাঁ এতে যদি দুর্নীতি হয়ে যায়, অপাদমস্ত দুর্নীতিগ্রস্ত দল, টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল, সে নাকি আমার হিন্দু মায়ের শাখা ফালা খুলিয়ে দুর্নীতি মুক্ত করে রয়েছে। কিন্তু বলো না, আমার হিন্দু সমাজের মা বোনেরা তাদের ধর্মীয় রীতিকে বিসর্জন দিয়ে কোনোদিন দুর্নীতি করতে পারে? আমার আচ্ছা, শাখা পালার মধ্যে কিভাবে দুর্নীতি করবে ভাই? সম্ভব? এই অপদার্থ তৃণমূলের সরকার, এই অপদার্থ কাকুলি দিদির সরকার ওই দিনকে আমার মা বোনেদের হাত থেকে শাখা পালা খুলিয়েছিল। শুনুন, এখানে যিনি বিজেপি দাঁড়িয়েছেন সফল মজুমদারদের বলছি, যদি তাদের লোকেরা শুনে থাকেন তার উত্তর আমি চাইছি। ওই দিনকে কোনো শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যায়নি, ওই দিনকে কোনো দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি, ওই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম প্রতিবাদ করেছিল কেন আমার মায়ের হাত থেকে শাখা পালা খোলা হয়েছে। যখন আমার মায়ের হয়ে কথা বলছি, হিন্দু মায়ের হয়ে, তখন মুসলমানদের দল। আর যখন হিজাব পরে স্কুলে যাচ্ছিল, মারধর করেছিল, হিজাব পরলে হিজাব পরে মাধ্যমিক কেন্দ্রে গিয়েছিল, হিজাব না করলে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না, সেই দিনকে কোনো রহিমা বিবির প্রতিবাদ করেনি, সেই দিনকে কোনো ফিরাদ হাকিম প্রতিবাদ করেনি, সেই দিনকে কোনো মোহাম্মদ সেলিম ফিরাও প্রতিবাদ করেনি, সেই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছে। আর ওই সময় হয়ে যাচ্ছে আমি বিজেপির দ্বারা। কোথায় যাবো রে আমরা? আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে, তার মেধা চুরি হয়েছে, তার কথা বললে বিজেপি মুসলমানদের দল। আমার ফাতেমা মায়ের সন্তানের, তাদের পরিবারের ছেলেরাও চাকরি চুরি গেছে, তার কথা বললে বিজেপি দালাল। বলা কি বন্ধ করে দেবো? আমি ভাই বলা বন্ধ করবো না। আপনারা সাথ দিলে বেশি করে বললো,
আর না সাথ দিলে কম করে বলবো, কিন্তু দালালকে আমি দালাল বলবো, তাতে দেশ ভাই আমার নামে মামলা দিয়েছে, ও ভাই নওশাদ খাই। কারণ আমি বলি আপনাদের, আমার লড়াইটা তো এদেরকে প্রশ্ন আমার লড়াই উত্তর দিতে পারে না। এরা দলিতকে খুব ভালোবাসে, আদিবাসীকে খুব ভালোবাসে, মুসলমানকে খুব ভালোবাসে, এত ভালোবাসে, ভালোবাসা রাখার জায়গা নাই, এই গ্যালাক্সিতে ভালোবাসে রাখতে হবে জন্য, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে, আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আদিবাসীরা, যারা আদিবাসী নয়, যারা দলিত নয়, সব ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরিগুলো চুরি করে নিচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে বিধানসভাতে, কজন আদিবাসী কজন দলিতের কাছ থেকে ফেক সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে বা ফেক সার্টিফিকেট বানিয়েছে, এরকম কজন হচ্ছে, কজনকে ধরেছে, কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে। মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে এই সব পুরো চারিদিকে একবার করে দেখেছে, দেখে বলছে পরে আপনাকে তথ্যটা দিয়ে দেবো। দুঃখের বিষয়, আজও পর্যন্ত আমি তথ্য পেলাম না। বুঝতে পারছি, এটাই হচ্ছে আমার দোষ। নওশাদের মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ও দলিতের হয়ে কথা বলবে, মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ও আদিবাসীদের কথা বলতে গেল, ও মুসলিম 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 করে যাবে, তাহলে ওদের রাজনীতি করতে ভালো হবে। কিন্তু নওশাদ সিদ্দিকী শুধু মুসলমানদের জন্য, শুধু হিন্দুর জন্য, শুধু দলিতের জন্য, আদিবাসীর জন্য রাজনীতির ময়দানে আসেনি বা গদির জন্য আসেনি। নওশাদ সিদ্দিকী এসেছে বঞ্চিত মানুষের কথা বলতে। উচ্চ বর্ণে হতে পারে, কৃষ্ণ বর্ণে হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে। এই জন্যই ওদের বেশি ব্যথা নওশাদ সিদ্দিকীকে নিয়ে। আমার নামে মামলা করেছে, কি হচ্ছে? জেল হবে, জরিমানা হবে, মাথায় মাথা দেবো। কারণ একটু বলে রাখি, আমাকে যখন জেলে রেখেছিল, সেই জেলে যখন আমি ছিলাম, প্রেসিডেন্সি জেলে, আমি আমার দেশের শহীদের জীবনী বলেছিলাম। শহীদ গোপীনাথ সাহা, সে 19 বছর পার করেনি, 19 বছর বয়সেই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তার জীবনে আমি জেলে পড়েছি, সুতরাং তার অনুপ্রেরণা আমার কাছে আছে। ভাই, এরা আমাকে জেল দেবে না, যাই করুক না, কারণ আমি মাথা নত করবো না। শহীদ গোপীনাথ সাহার আত্মত্যাগ, আত্মবলিদানকে নওশাদ বিতা হতে দেবে না। তার আত্মত্যাগ, আত্মবলিদানের লক্ষ্যটাই কি ছিল? সে লড়াই কেন লড়াই করতে গিয়েছিল? তৎকালীন সময়ে ব্রিটিশ যে নগরপাল ছিল, অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, ভারতীয় নাগরিককে মারধর করতো। সে শুধু মারধর করতো, তার হাত থেকে বাঁচানোর জন্য ভেবেছিল সেই সময় নগরপালকে হত্যা করবো। কিন্তু দুঃখের বিষয়, নগরপালকে হত্যা করতে গিয়ে লক্ষ্যচ্যুত হয়ে অন্য মানুষ মারা গিয়েছিল, বিদেশি ধরা পড়ে গিয়েছিল। কিন্তু সে ভয় পেয়ে যায়নি, মুচলেখাকে কারো কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে জেল থেকে সে ছাড় নেয়নি। তাকে 18ই ফেব্রুয়ারি তার ফাঁসি ঘোষণার ডেট হয়েছিল, আর তিনি ফাঁসি হয়েছিল তার 1 মার্চ। 18ই ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কতদিন থাকে? বা 13 দিন তো মনে নাকি? এই 13 দিনে কিন্তু ভয় পেয়ে যায়নি। আপনাকে আমাকে যদি ফাঁসি ঘোষণা করে দেয়, অনেক দিন তো ফাঁসি হবে, আমি এমনি রোগাপেটকে ছিল, আরো হালকা শরীর হয়ে যাবে আমার, হবে তো? কিন্তু আমার শহীদ গোপীনাথ সাহা ভয় পায়নি। শহীদ গোপীনাথ সাহাই বার্তা দিতে গিয়েছিল, ওই 13 দিনের মধ্যে শরীরের কসরত করে, শরীরের ওজন বাড়িয়ে, 5 পাউন্ড শরীরের ওজন বাড়িয়ে ব্রিটিশদেরকে বার্তা দিয়েছিল, এইরকম লাখো লাখো গোপীনাথ দেশের জন্য শহীদ হয়ে যাবে, ব্রিটিশদের কাছে মাথা নত করবে না। তাই আমার শহীদ গোপীনাথের অনুপ্রেরণা আমার কাছে আছে। এইরকম লাখো লাখো নওশাদ জেলে চলে যাবে, এই দুর্নীতিগ্রস্ত শাসকদের কাছে মাথা নত করবে না। শহীদ গোপীনাথের আত্মত্যাগ, আত্মবলিদানকে নওশাদ বিধা হতে দেবে না। সুতরাং আমরা ভয় পাই না, আমাদের লড়াই দেখি। এই যে একজন আমাদের ছিল সুজন ভাই, এর দায়িত্বটা কে নেবে? এর দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা দিতে হবে সরকারকে। স্বাস্থ্য পরিষেবা আমার মৌলিক অধিকার। আমার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, আমাকে ট্রিটমেন্ট কে দেবে? সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে নিতে হবে। অপদার্থ সরকার, একদিকে জঙ্গলাবাদের বিজেপি সরকার, একদিকে চোরেদের রাজ্য সরকার, এই দুটো সরকারই এক জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড দিচ্ছে, এক জায়গায় স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে তাদের কাঁধের উপরে যে মৌলিক দায়িত্ব, মৌলিক কর্তব্য যেটা আছে, ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আজকে ছেলেটার পা কেটে বাদ দিতে হলো তো না, যদি সরকার ঠিকঠাক দায়িত্ব পালন করতো। তাই তো আমরা বলি, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, কেন এখানকার দেগঙ্গার এই কার্তিকপুরের মা বোনকে, বাপ ভাইকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতার পিজিতে ছুটে যেতে হবে, কলকাতায় এনআরএসে যেতে হবে, চিত্তরঞ্জনে যেতে হবে? আমরা বলি, যদি আগামী দিনে আপনারা আমাদেরকে সুযোগ দেন, পার্লামেন্টে গিয়ে তাপস দা আপনাদের জন্য আওয়াজ তুলবে, প্রতিটা জেলাতে জেলাতে এমসের মতো হসপিটাল কেন গড়ে উঠবে না, তার আওয়াজ তুলবে ওখানে। সাথে সাথে আগামী দিনে যদি বাংলার পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সর্বপ্রথম আমাদের কাজ থাকবে প্রত্যন্ত জেলা থেকে আমরা শুরু করব। প্রতিটা প্রত্যন্ত জেলায় কলকাতার মতো এনআরএস, চিত্তরঞ্জন, মেডিকেলের মতো বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় আমরা একটা করে খুলে দেবো।
আজকে যদি এই ধরনের হসপিটাল পরিষেবাটা যদি আমার এই ভাইকে দিত, তাহলে এটা একটা পা কাটা যেত না। এটা আমরা দেখতে পাচ্ছি বলে বলছি, এই ধরনের লাখো লাখো মানুষ আজকে বঞ্চিত হচ্ছে সমাজ থেকে। এই বঞ্চনা শিকার কাদের জন্য হচ্ছে? যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের কাছে হচ্ছে। আমি এর কথা বলছি, এই ভাইয়ের কথা বলছি, সুজন ভাই, আপনি ভাবুন আপনারটা নিয়ে ভাবুন। এই WHO বলেছে এই 2024-এ নাকি 2024-এ নাকি বাড়ি বাড়ি একটা করে ক্যান্সার রোগী হবে। সৃষ্টিকর্তার কাছে চাই আমার অতি দুশ্মনের বাড়িতেও না ওই রোগটা হয়। কি রোগ? কিন্তু WHO কিন্তু উপেক্ষা করা যায় না। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো কোনো পলিসি আনা দরকার, কোনো পলিসি আনেনি। এরা কি পলিসি নিয়ে এসছে? কে কত ঝাড়তে পারবো। 2014 সালের আগে আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছে, আর 2011 সালের আগে আমার মুসলমান ভাইকে বাঁচাতে এসেছে। আপনারা বুকে হাত রেখে বলুন, হিন্দু মুসলমান নির্বিশেষে আপনার পাড়ার রাম কাকু আর রহিম চাচার অবস্থা কোথায়? আর ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপোর অবস্থা কোথায় দেখুন। একজনের বিজনেস 15,000 গুণ বৃদ্ধি পেয়েছে, আর একজনের সম্পত্তি রকেট গতিতে বেড়েছে। ফরমাল জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তো বলেই ফেললো, ওনার এত সম্পত্তির কি বলে ওটাকে তথ্য দিতে পারবে তো? মানে বুঝতে পেরেছেন, একজনকে মুসলমানকে বাঁচাতে এসেছে 2011-তে, আর হিন্দুকে বাঁচাতে এসেছে 2014 আগে। কি হয়েছে? না হিন্দু বেঁচেছে না মুসলমান বেঁচেছে। হিন্দু মুসলমান তলানিতে চলে গিয়েছে, আর রাজনৈতিক কারবারিরা হিন্দু মুসলমান করে এলাকায় অশান্তি দাঙ্গা এই টাইপের বাঁধিয়ে দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। তাই আমি অনুরোধ করবো, ভোট আসছে, ভোট যাবে, নেতারা ভোট নিয়ে দিল্লি চলে যাবে। এই নেতাদের চক্করে বলে দীর্ঘদিনের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন না। টাকা জাতার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, গ্রামাসী বিশির সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট করবেন না। কারণ কেউ ফ্লাইট ধরে যাবে, কেউ রাজধানী ধরে দিল্লি চলে যাবে। মাস গেলে একটা হেভি অংশের মাইনে পাবে, 5 বছর শেষ হয়ে গেলে একটা কি পাবে? পেনশন পাবে। আর যারা মারামারি হানাহানি করলেন তারা কেউ কবরে, কেউ শ্মশানে যাবে, তাদেরকে আর দেখতে কেউ যাবে না। বদ্ধচোর বছরে একটা দিন মালাতে ছবিতে মালা লাগিয়ে অমর রহে বলে ছেড়ে দেবে। যার গেল তার পরিবারে বুঝতে পারবে। তো অনুরোধ আপনাদের কাছে, চোখ কান খুলে রেখে ভোটটা দিয়ে ভোট আসবে যাবে। আপনাদের বলি, একটা এমপির দায়িত্বটা কি একটু জানুন। আর অসুবিধা হচ্ছে ভাই শুনতে? কতক্ষণ অনেক বকে ফেললাম নেতাদের মতো তো অনেক বকে ফেললাম। আপনারা যারা আছেন, আমি আপনাদের অনুরোধ করবো, এখানে আমি একটু অন্য টাইপের বক্তব্য আজকে এগুলোই দিচ্ছি। বিভিন্ন সমাজের বর্ণের মানুষ আছে, একটু ভাবতে হবে আপনাদেরকে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি, কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করছে? বেসরকারি স্কুলে তাড়াতাড়ি ফটাফট হাত তুলবেন। সরকারি স্কুলের কথা বলছি না, কিন্তু এই হাত তুলতে বলতে ভাই বন্ধ করে হাত তুলে বলতে না। টাকা দিয়ে পড়াচ্ছেন কতজনের ছেলে মেয়েকে? 1 জন 2 জন 3 জন 4 জন, হ্যাঁ 5 জন, এখানে কথা আছে। 100 জনের মধ্যে 100 জনেরও ছেলে নয়, কিন্তু দেখো এত হাত উঠেছে, খানপুরি হবে। আমি 100 জন ধরে নিচ্ছি, 100 জনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে না। 100 জন হবে না, তাও বলছি। বাকি যে 1000-1000 এখানে মানুষ আছে, সবার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করছে? কোথায়? সরকারি স্কুলে। প্রাইমারি স্কুলগুলো শিক্ষাদানের জায়গা নাই, ওটা লঙ্গরখানা হয়ে গেছে, আর পড়াশোনা ওখানে হয় না। আজকের পরে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে ডাকবেন, ক্লাস 3, 4, 5, 6-এ পড়ে। 6-এর বাচ্চার হাতে বই, পেন আর খাতা তুলে দেবেন, দিয়ে বলবেন তোর নাম, তোর বাবার নাম, তোর ঠিকানা, তোর মায়ের নাম, স্কুল ইংলিশে লিখে যেত। 100টা বাচ্চাকে ট্রাই করে দেখবেন, 90টা বাচ্চা ফেল হবে। আর ক্লাস 3-4-এর বাচ্চাদেরকে ডাকবেন, 3-4-এর অঙ্কটা দেবেন, ওই বাবুকে করে দিত। ওই বাবুগুলো দেখবেন আপনার ছেলে, আমার ভাইপো, আপনার মেয়ে, আমার ভাগনা, আমার ভাইজি, আমার ভাই বোন, সেই বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞাসা করবেন, সেগুলো দেখবেন 100টার মধ্যে 90টা বাচ্চা অঙ্কে ফেল করবে। আর এদিকে কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়ের পরিবারের ছেলে মেয়েগুলো কোথায় পড়ছে দেখুন, খোঁজ নিয়ে দেখুন। কেউ প্রাইমারিতে যায় না, সব বেসরকারিতে যাচ্ছে। এরপরে কলেজ কোথা করবে? তার HS দেবে ভালো কোনো জায়গা থেকে, এই প্রাইভেট থেকে HS দিয়ে বিদেশে পড়তে পাঠাবে। আর আপনার আমার ছেলেগুলো প্রাইমারি থেকে যখন হাই স্কুলে যাবে, ঠিকঠাক পড়াশোনা করতে পারবে না, হাই স্কুল বন্ধ করে চলে আসবে। এটা হচ্ছে না ভাই? কি করছে? কেন এটা করার কারণ কি? আমি আপনাদের বলছি, মাইকের আওয়াজ হয়তো তৃণমূলের বন্ধুরাও শুনছে, বিজেপির বন্ধুরাও শুনছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমরা তো দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ করলাম, তার পরিবর্তে দাদা দিদি আমাদেরকে কি গিফট দিল? যে দাদা দিদি চাইছে তাদের হয়ে যেভাবে আমরা জিন্দাবাদ দিচ্ছি,
তাদের পরের প্রজন্ম অর্থাৎ এই কাকলি ঘোষ দস্তিদারদের পরের প্রজন্ম হয়ে যাতে আপনার আমার ছেলে জিন্দাবাদ লাগায়, সেই জন্য আপনার আমার ছেলের হাত থেকে সুকৌশলে পশ্চিম বাংলা থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে, তাদের হাতে লাঠি বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্য সরকার বন্ধ করতে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, শুভেন্দু অধিকারীরা, সফল মজুমদাররা, দিলীপ ঘোষরা অনেক কথা বলছেন, সবটা বিকাশের আওয়াজ তুলছেন। পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, একবারের জন্য শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ করতে দেখলাম না। কারণ নাকি শুভেন্দু বাবুরাও জানে, যদি আমার দলিত ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, মুসলিম ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আমার আদিবাসী ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে শুভেন্দু বাবুদের হয়ে, এই কাকুলি ঘোষদের হয়ে মারামারিটা কে করবে? মারামারি হতে দরকার তো ভাই। দাঙ্গা করার যে দাঙ্গা করে আমি তাকে ধার্মিক মনে করি না, সে চূড়ান্ত, সে নাস্তিক, সে অধারী, সে তার মতো শয়তান পৃথিবীতে দুটো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওরা ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার আমার সন্তানগুলোকে কি করছে? বই পেন খাতা কেড়ে নিচ্ছে। যদি বই পেন খাতা আপনার আমার ছেলের কাছে থাকে, তাহলে আপনার আমার ছেলেকে যদি বলে, এই বাবু যে 500 টাকা দিচ্ছি ধর মদ খা, আর গিয়ে মাথা ফাটিয়ে দিয়ে চলে আয়, আপনার আমার ছেলে মদও খাবে না, মাথা ফাটিয়ে আসবে না। কারণ আপনার আমার ছেলের কাছে বই পেন খাতা থাকলে আপনার আমার ছেলে এটা বলবে যে যদি মারতে যাচ্ছি, যদি মারতে মরে যায়, 302 ধারা খাবো, মা আর বাড়িতে ভাত যে বেড়ে যায়, সে বাড়িতে ভাত খেতে পারবো না, জেলের ভাত খেতে হবে। তাহলে মারামারি করবে না। আর যখনই মারামারি করবে না, তখনই শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক ফায়দা হবে না, তখনই কাকুলি ঘোষ দস্তিদারদের রাজনৈতিক ফায়দা হবে না। তাই বলবো আপনাদেরকে, যদি এই কাকুলি দিয়া, যদি ওই আপনার নারায়ণ গোস্বামীরা, যদি এই শাসকেরা আপনাদের পরের প্রজন্মকে লাঠিয়াল বানানোর জন্য আপনার ছেলে, আপনার ভাইপোর হাত থেকে বই পেন খাতা কেড়ে নেয়, তাহলেও সময় এসেছে আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে আপনাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য প্রাইমারি সেকশন থেকে বাচ্চাদেরকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন দেওয়ার জন্য আমি যেমন রাজ্যের আইনসভায় বলেছি, ওই আওয়াজটা দেশের আইনসভায় আমাদের তাদের সহ তুলবে। ওগুলো বলার কি দরকার আছে? আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, গ্রন্থাগার মন্ত্রীকে, যে আপনি বলুন আপনার লাইব্রেরিয়ানের শূন্যপদের সংখ্যা কত? এটা অনেক বন্ধু লাইব্রেরি আছে তো নাকি দাদা? অনেক বন্ধু লাইব্রেরি আছে তো? লাইব্রেরিয়ান নেই, বুঝিয়ে দেবো নেই। আমি প্রশ্ন করেছিলাম 2022 ডিসেম্বরের দিকে, বলেছিল 2200 কটা ভ্যাকান্সি আছে। আমি তারপরে জিজ্ঞাসা করেছিলাম কবে পূরণ হবে, এই খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে, প্রসেসিং আছে। এটা 2024, খোঁজ নিয়ে দেখুন 2023-এ আমার মতো একটা বিরোধী দলের বিধায়ক কোশ্চেন করেছিল, তাকেও বলেছিল 2200 কটা বাকি আছে, খুব তাড়াতাড়ি লাইব্রেরিয়ান নিয়োগ হয়ে যাবে। 2 বছর হয়ে গেল, এখন একটাও লাইব্রেরিয়ান নিয়োগ হয়নি। রয়েছে আমাদের এখানে যে লাইব্রেরিয়ান 2200 যদি নিয়োগ হয়, তাহলে 2200 পরিবার সরকারি চাকরি পাবে, 2200 পরিবারের একটা টাকা যাবে। ওই 2200 পরিবারের জন্য আরো অন্তত 5000 পরিবার উপকৃত হবে। কারণ ওই 2200 পরিবার কেনাকাটা করবে, হাতে টাকা থাকলে ইকোনমি মার্কেটিং করবে, উপকৃত তারা হবে, কত মানুষ হবে। কিন্তু এরা সেটা চায় না, এরা যায় না লাইব্রেরিয়ান দিলে বাচ্চারা লাইব্রেরিতে যাবে, পড়াশোনা করবে। আমি দাবি করেছিলাম যে ইন্টারনেট যুক্ত করতে হবে, সব এখন আপডেট হয়ে যাচ্ছে, লাইব্রেরিতে কম্পিউটার দিতে হবে, ইন্টারনেট দিতে হবে, তাই এরা করবে না। ওই জন্যই নৌশাস্তির কথায় যুক্তি আছে, একে তাদেরকে জেলে রাখ, কিন্তু বাইরে রাখতে হবে না, জেলটা হচ্ছে। আমি প্রস্তুত আছি যেটা বলছিলাম, আপনাদের জন্য আমরা দাঁড়িয়ে তুলেছি কি, শুধু স্কুলগুলো চালু করে এটা নয়, আপনার বাচ্চারা সরকারি স্কুলে পড়ে, ক্লাস 4 পর্যন্ত কম্পিউটার এডুকেশন নিন। আর অন্যের বাচ্চারা, নেতাদের বাচ্চারা দেখুন, যার টাকা আছে তাদের বাচ্চারা কি হয়, ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পায়। পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে দেখুন, তাদের বাচ্চারা ভাত কেন ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পায়। আমাদের গরিবের বাচ্চাগুলো, এই দেগঙ্গার কৃষকের বাচ্চাগুলো, এই দেগঙ্গার ধান চালকের সন্তানগুলোর জন্য, দেগঙ্গার দিন হারে দিন খাই যারা, তাদের সন্তানদের জন্য আমি রাজ্যের আইনসভার মতো চিৎকার করেছি যে প্রাইমারি সেকশন থেকে, প্রাইমারি লেভেল থেকে আমাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিতে হবে। হয়তো এটা এদের কানে ঢুকছে না, এই আওয়াজটা আমরা দাপটতার মাধ্যমে দেশের আইনসভার মধ্যে তুলে দিতে চাই। সেখান থেকে সারা দেশের মানুষের জন্য প্রাইমারি সেকশন থেকে যাতে কম্পিউটার এডুকেশন তার জন্য। ধন্যবাদ, শেষ করবো। শেষে কি খেয়াল আছে, করে কি হবে?
একেবারে ফ্ল্যাশ কেমন হবে তো নাকি? কারণ অসুবিধা হবে না তো? আর একটা কথা বলবো, আপনাদের কাছে যদি ভোট চাইতে আসে আপনারা বলবেন তৃণমূলে, বলবেন 15 বছরের এমপি, 1 বছরে 5 কোটি টাকা, 5 বছরে কত 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে এমএলএ গাড়ির টাকা আগে দেখান, তারপরে আপনি আমাদের ভোট চাইবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আবার ফ্ল্যাশটা অন করুন তো, স্লোগান হবে ওটা দাঁড়ান, লাইটটা বন্ধ করুন, যে যেখানে আছেন এই লাইটটা থাকে, এই লাইটটা থাকে। ইনকিলাব ইনকিলাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অনাথ বন্ধু সমিতি, কার্তিকপুরবাসী, দেগঙ্গাবাসী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী 1 তারিখ আসছে দিন, আগামী 1 তারিখ আসছে দিন। এবারে চোরেদের বিরুদ্ধে স্লোগান হবে তো? প্রথম বন্ধ করো, প্রথম সম্প্রীতির জন্য একটা স্লোগান হোক, পশ্চিমবাংলার সম্প্রীতি জোরে হবে তো? লাইট বন্ধ করেন, দীর্ঘজীবী হোক পশ্চিমবাংলার ঐক্য, পশ্চিমবাংলার ঐক্য, পশ্চিমবাংলার সম্প্রীতি, পশ্চিমবাংলার সম্প্রীতি। এই চোরেদের সরকার, এই মিটিংয়ের চোরের সরকার, এই রেশন চোরের সরকার, এই জাতি চোরের সরকার, এই জলজমি জঙ্গল অধিকারের সরকার, জঙ্গল চুরি করার যে সরকার, সার্টিফিকেট দিয়ে চাকরি চোরের সরকার, এই ফেসি সার্টিফিকেট দিয়ে চাকরি চোরের সরকার। ইনকিলাব ইনকিলাব ইনকিলাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে বিদায় নিন। ভাই আস্তে আস্তে যেতে যেতে একটা কথা বলবো, আমি ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে, যথেষ্ট আমাদের সাথে কোঅপারেট করেছে। যারা ভালো হচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো, প্রশাসনের বন্ধুরা আমাদেরকে যাওয়ার জন্য যেভাবে রাস্তা দেখিয়ে দেবে সেভাবে যাবেন, কারণ এটা অনেক বড় রাস্তা, এখানে যান চলাচল প্রচুর করে, রাস্তার এক সাইড দিয়ে যাবেন, পুরো রাস্তা ব্লক করবেন না। আচ্ছা, আমাদের এখানে আর একটা প্রার্থী আপনাদের উপস্থিত আছে, জানেন কে? কে বলুন তো? এটা বসিরহাটের, আপনাদের আত্মীয় স্বজন বসিরহাটে আছে, জানেন তো? হ্যাঁ, একটু ফোনটা হয়ে যাবে তো? ফোনটা ঘুরিয়ে কি বলবেন যে আগামী 1 তারিখ আসছে দিন, বারাসাত বসিরহাটে খাম চিহ্নে ভোট দিন। এখন মালা পরিয়ে দিচ্ছে, বিশ্বজিৎদাকে তো মালা পড়াচ্ছেন, বিশ্বজিৎদা, সায়নদা, যারা এই ক্লাবের কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আমাদের যে ছেলেপুলেগুলো দায়িত্বশীলেরা প্রোগ্রাম, বিশ্বজিৎদাকে ভালো, যারা দায়িত্ব নিয়ে কাজটা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনারা যেতে যেতে একটা কথা বলবো, শুনবেন। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী সাহেব, মমতা ব্যানার্জি মহাশয়া, দিলীপ ঘোষ সাহেব, পার্থবাবু, সুজন বাবু, মোহাম্মদ সেলিম সাহেব, অধীর রঞ্জন চৌধুরী বাবু, এরা কোনোদিন নিজেদের মধ্যে মারপিট করেছেন? কোনোদিন দেখেছেন? যেতে যেতে একটু শুনতে থাকুন, আস্তে আস্তে বিদায় নিন। এত বড় মাঠ তাহলে আমরাও বার হতে পারবো না, কোনোদিন মারপিট হতে দেখিনি আর দেখতেও চাই না। কিন্তু দুঃখের বিষয়, এই মোহাম্মদ সেলিম সাহেবদের জন্য, এই সুজন বাবুদের জন্য, এই দিলীপ ঘোষদের জন্য, এই শুভেন্দু বাবুদের জন্য, এই মমতা দিদিদের জন্য আমরা মারামারি হানাহানি করে শেষ হয়ে যাচ্ছি। কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে। আমি অনুরোধ আপনাদের কাছে, বড় নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে, শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি থেকে চা খাওয়াচ্ছে, দিলীপ ঘোষ বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় বসে তাদের মধ্যে মারামারি নাই। সজল বাবু আর তন্ময় বাবু কোলাকুলি করছে, হাত করছে, তাদের মধ্যে মারামারি নয়। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থবাবু তৃণমূলের নেতা, তারা এসি রুমে বসে এক টেবিলে গল্প করছে, তাদের মধ্যে মারামারি হানাহানি নয়। হানাহানি কোথায়? কার্তিকপুরে, বেগমরাতে, আপনার ভাঙড়ে, এখানে কেন মারামারি? আমি অনুরোধ করছি আপনাদেরকে, এই মারামারিতে জড়াবেন না। ভোট আসলে যাবেন, নেতা দিল্লি চলে যাবে, এই নেতাদের জন্য হিংসায় জড়িয়ে পড়বেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করি, দিনের শেষে আপনার আমার কথাটা ভাবুন, আপনি আমি কিভাবে উপকৃত হব? আপনি আমি যদি উপকৃত কখনই হব, যখনই আপনাকে আমাকে বিভাজন করতে পারবে না। কারণ
আপনাকে আমাকে বিভাজন করে মূল মুদ্রা থেকে আপনাকে আমাকে সরিয়ে দিচ্ছে, আপনাকে আমাকে হিংসার মধ্যে জড়িয়ে আপনার আমার যে অধিকারের কথা বলার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। তাই আপনাদের বলবো, ভোট আসলে যাবে আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, এলাকাবাসী দেশ স্বাধীনের আগে থেকে আমরা একসাথে বসবাস করছি, আমরা এখন আগামী দিনেও একসাথে বসবাস করবো। কোন অপশক্তি নানা ক্ষমতার প্রস্থানে থাকার জন্য আমার আপনার মধ্যে চেষ্টা করবে, এ কাজে আপনারা জড়াবেন না, হিংসা আপনারা করবেন না। তাই আপনাদের একটা কথা বলবো, এরপরেও যদি কোনো নেতা বলে যে এই কর সেই কর দেখে নেবো, আপনারা কি করবেন? কি করবেন? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। যদি আপনারা আবার লড়ার কথা বলে তখন বলবেন নেতাদের লড়াই হোক, আমি চাই না। দেখবেন নেতারা মারামারি করবে, কারণ এই উত্তর 24 পরগনার অনেক নেতা আছে, তার ছেলে মেয়েদেরকে বিদেশের ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, আর অনেক কর্মী আছে অর্থের অভাবে তার ছেলের পড়াশোনা হচ্ছে না। কিন্তু দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করছে, পেলোটা কি? দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করলো, তার ছেলেকে উপহার দিল ক্লাস 6 এর ছেলে ইংলিশে লিখতে পারছিল তার ঠিকানা। বুঝতে পারছেন কি বলছি? আস্তে আস্তে বিদায় নেন, আস্তে আস্তে বিদায় নেন। সকলে ভালো থাকবেন। পরিশেষে আবারও উপস্থিত ছিলেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীকে তার একটা সুন্দর পরিবেশে আমাদের প্রোগ্রাম করতে দেওয়ার জন্য যে সুযোগ দিয়েছেন, অনাথ বন্ধু সমিতির প্রত্যেকটা কর্মকর্তাদের থেকে শুরু করে যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, প্রশাসনের বন্ধুদেরকে, মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে